হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে বগুড়া যাওয়ার একটি ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে, যেখানে উত্তরবঙ্গের সার্ভিস মাস্টার নামে খ্যাত নাবিল ক্লাসিকের একটি হিনো একে ওয়ানজে মডেল নন এসি বাসে করে আজ আমি ঢাকা থেকে বগুড়া উদ্দেশ্যে একটি জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি ভাড়া ও ভ্রমণকালে আমি তাদের থেকে কেমন সার্ভিস পেলাম এবং আমার ভ্রমণকারী বাসের বিস্তারিত সম্পর্কে তথ্য দিব এই ট্রাভেল রিভিউ ব্লগে। ভিডিওটিকে লেন্দি করা হয়েছে কারণ ভিডিওটি দেখলে যাতে আপনারা ধারণা করতে পারেন যে আপনারা আমার সাথে ট্রাভেল করছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আমার 24তম ট্রাভেল ব্লগ, ট্রাভেল উইথ নাবিল ক্লাসিক। এখন আমরা রয়েছি গাবতলী মাজার রোড এলাকার নাবিল পরিবহনের 1 নম্বর কাউন্টারের সামনে, যেখান থেকে নাবিল পরিবহনের সবগুলো বাসের টিকিট পারচেস করে থাকে যাত্রীরা। কিন্তু আমরা যেহেতু ব্লক পারপাসে ঢাকা থেকে বগুড়া যাচ্ছি, সো আমাদের কিন্তু প্রয়োজন A1 এবং A2 সিটটি। সো আমরা কিন্তু আগে থেকে আমাদের ভ্রমণ করা বাসটির টিকিটটি সংগ্রহ করি সহজ.com-এর মাধ্যমে। আমার ভ্রমণকারী বাসটি ছিল কোচ নাম্বার 81, যেটি ঢাকা থেকে রংপুরের জন্য ছেড়ে যাবে সকাল 7:45। যথারীতি সময়ের আগে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি তার বোর্ডিং পয়েন্টে চলে আসে। একটু বয়স্ক বাস পড়ার পরেও কিন্তু আমরা তেমন একটা হতাশ হইনি, কারণ নাবিল পরিবহন তাদের বাসগুলোকে কিন্তু বেশ ভালোভাবে মেনটেনেন্স করে রাখে যাত্রী সেবা দেওয়ার জন্য। সো দেরি না করে কিন্তু আমি ও আমার ট্রাভেল পার্টনার নিয়াজ আমাদের সিটে বসে পড়ি। আর জার্নি শুরু বিসমিল্লাতে কিন্তু আমরা ঝুম বৃষ্টির শিকার হই। আমাদের ট্রাভেল করার বেশ কয়েকদিন আগ থেকে কিন্তু বেশ তাপদাহ চলছিল, কিন্তু হঠাৎ করেই যে বৃষ্টি নামবে তার সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না। যেহেতু আমাদের ভ্রমণকারী বাসটি মাজার রোডের কাউন্টার থেকে ছেড়েছে, সো আমরা কিন্তু টেকনিক্যালের বাংলা কলেজ দিয়ে ইউটার্ন নিয়ে আবারও আমাদের জার্নি করা শুরু করি। জানি সারা রাস্তায় যে খাওয়া লেগে গেছে তা ও মাজার রোড পার করার আগেই সব শেষ করে ফেলাইছে। কিন্তু নাবিল পরিবহনের কাছে আমি এমন কিছু এক্সপেক্ট করিনি, যেখানে আমাদের ভ্রমণকারী বাসটি ছেড়ে যাওয়ার কথা ছিল 7:45-এ, কিন্তু গাড়িতে 20 জনের বেশি যাত্রী থাকার পরেও কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি ঢাকা ত্যাগ করা শুরু করে সকাল 8:30টায়। প্রায় 45 থেকে 50 মিনিট ওয়েস্ট করার পর আমাদের ভ্রমণকারী বাসটি সকাল 8:35 কিন্তু ঢাকা ত্যাগ করা শুরু করে ঢাকার আমিনবাজার হয়ে। প্রথমত আমিনবাজারের ব্রিজ পার হয়ে আমাদের ভ্রমণকারী বাসটি পরবর্তী ডেস্টিনেশন ঢাকার সাভার। যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সো আমাদের ভ্রমণকারী বাসটির ড্রাইভার সাহেব খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। এটি নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না, কারণ আমরা কম বেশি সবাই জানি যে হিনো একে ওয়ান যে মডেলের বাসগুলো কিন্তু বৃষ্টিতে অনেকটাই দুর্বল। আর হ্যাঁ, আমরা যে বাসটিতে ভ্রমণ করছি সেটি কিন্তু নাবিল পরিবহনকে দেশের অন্যতম একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করা হিনো একে ওয়ান যে মডেলের নন এসি বাস। আর বৃষ্টি হওয়াকালীন যে বাংলাদেশের হিনো একে ওয়ান যে মডেলের বাসগুলো কতটা দুর্বল সেটা কিন্তু কম বেশি অনেকেই জানে। রাস্তা ভেজা থাকার কারণে ড্রাইভার সাহেব খুব স্লো এগিয়ে যাচ্ছিল ঢাকার সাভারের উদ্দেশ্যে। ভ্রমণকারী বাসে পার সিটের প্রাইস ছিল ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে 570 টাকা, কিন্তু যেহেতু আমরা সহজ.com-এর মাধ্যমে টিকিট সংগ্রহ করেছি, সো আমাদের প্রতি সিটের জন্য ব্যয় করতে হয়েছে 620 টাকা করে, 2 সিটের জন্য 1240 টাকা। আমিনবাজার, বলিয়াপুর, ফুলবাড়িয়া এবং হেমায়তপুর পার করে আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে নিয়ে খুব দ্রুতই চলে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে, যেখান থেকে আমাদের মতনই অনলাইনে টিকিট কেটে রাখা এক যাত্রী আমাদের ভ্রমণকারী বাসটিতে উঠে পড়ে। নাবিল পরিবহনের সার্ভিস নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তারা টাইম মেনটেনের দিক থেকে বেশ উদাসীন। জাহাঙ্গীরনগরের পর সিএমবি কাউন্টার সহ বিভিন্ন স্থানে কাউন্টারগুলো থেকে আমাদের ভ্রমণকারী বাসের গাইড সাহেব কিন্তু অনেক যাত্রী তুলে ফেলেন। তখনও কিন্তু আবহাওয়া অনেকটা বৃষ্টিময় ছিল, যার জন্য আমাদের ভ্রমণকারী বাসের ড্রাইভার সাহেব কিন্তু খুব স্লো গাড়ি চালাচ্ছিলেন। তো নবীনগর আসার পর আমরা হাতের ডানে উঠেছি, যেখান থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সবগুলো বাস চলাচল করে থাকে। আর হাতের বাম দিক মানে সোজা চলে গেলে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি উঠে পড়বে মানিকগঞ্জ মানে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে। আমাদের বাসের নবীনগরের কাউন্টার থেকে কোনো যাত্রী না উঠায় কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি এখানে কোনো ওয়েট না করে এগিয়ে যেতে শুরু করে বাইপেল এবং চন্দ্রার উদ্দেশ্যে। বাইপেল আসার পর আমরা কিন্তু একটা হিউজ জ্যামের দেখা পাই, যেখানে আমরা প্রথমত মনে করেছিলাম এটি হয়তো বিশাল কোনো একটা জ্যাম, কিন্তু এটা তেমন বিশাল কোনো জ্যাম নয়।
মূলত ব্রিজের কিছু কাজ করার কারণে ব্রিজের নিচে কিছুটা ব্লকেজ হয়ে যায়, যার জন্য এক লেন দিয়ে গাড়ি এগোচ্ছিল। বাইপেল পার করার পরে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি একটা আপন গতিতে চলা শুরু করে, যেখানে কোনো প্রকার বৃষ্টি দেখা ছিল না, যেখানে আবহাওয়া অনেকটা শীতলই ছিল এবং আকাশে অনেক মেঘ ছিল। ধারণা করা যাচ্ছিল যে এখনই হয়তো বৃষ্টি নেমে যাবে। ওই যেমন কথা তেমন কাজ, একটু দূরে আসার পরে কিন্তু আমরা মুষলধারে বৃষ্টির শিকার হয়ে যাই। আর আমাদের ভ্রমণ করা বাসটা কিন্তু খুব স্লো স্লো এগিয়ে যাচ্ছিল যেহেতু বৃষ্টি পড়ছিল। এই মুহূর্তে এসে আমরা দেখতে পাই একটি বাইক বৃষ্টিতে স্লিপ করে কিন্তু বাসের নিচে ঢুকে গিয়েছে। যেহেতু সামনে বর্ষাকাল, বৃষ্টিটা কিন্তু একটু বেশি থাকবে, সো আমার ড্রাইভারদের প্রতি একটাই রিকোয়েস্ট, আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন। তো প্রায় 15 থেকে 20 মিনিট জার্নি করার পর কিন্তু আমরা চলে আসি চন্দ্রা কাউন্টারের সামনে। ভ্রমণ করার এই মুহূর্তে এসে আমার কাছে বেশ বিরক্ত লাগছিল, যেখানে আমরা প্রায় 2.5 ঘন্টা যাবৎ জার্নি করছি এবং এখন পর্যন্ত আমরা চন্দ্রা থেকে বের হতে পারিনি। সকাল 7:45-এর গাড়ি সকাল 10টা বাজে কিন্তু মাত্র চন্দ্রা এসে পৌঁছেছে। জার্নি শুরু করার এতটা টাইম পার হয়ে যাওয়ার পর আমাদের থাকার কথা ছিল কালিয়াকৈর কিংবা মির্জাপুরে। চন্দ্রা আসার পর আমাদের ভ্রমণকারী বাসে কোনো যাত্রী ওঠেনি। প্রায় 5 থেকে 7 মিনিট অহেতুক ওয়েস্ট করার পর আমাদের ভ্রমণকারী বাসটি তার প্রপার জার্নি শুরু করে সকাল 10:07 চন্দ্রা থেকে বের হয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে কালিয়াকৈর মোড়। যেহেতু এখন কোনো বৃষ্টি ছিল না, মৃদু রোদ ছিল, সো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু বৃষ্টিতে ওয়েস্ট করা যে সময়গুলো রয়েছে সেগুলোকে পুষিয়ে নিচ্ছিল গাড়ি টেনে। যখন কালিয়াকৈর মির্জাপুর হাইওয়েতে আমরা উঠে পড়ি তখনই কিন্তু আমরা বৃষ্টির একটা দেখা পেয়ে যাই। আর এখানে আসার পর আমাদের গাড়ির ড্রাইভার সাহেব খুব স্লো স্লো ড্রাইভিং করা শুরু করে, কারণ রাস্তায় কিন্তু অনেকটাই পানি জমে ছিল। আর রাস্তায় এই পানি জমে থাকা কিন্তু একটি হিনো AK1J মডেলের বাসের জন্য বিশাল বড় বিপদ। গাড়ির কন্ডিশন কেমন ছিল তা নিয়ে না হয় আপনাদেরকে আমি একটু পরেই বলি, তবে এখন একটু জেনে রাখুন যে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব এই বাসটাকে যে এত সুন্দর করে চালাচ্ছেন এবং এত সুন্দর করে ড্রাইভ করছেন বৃষ্টির মধ্যেও, আমাদের কিন্তু তেমন একটা ভয় হচ্ছিল না। এর আগে বৃষ্টির মধ্যে আমি অনেক বাসে জার্নি করেছিলাম, তাদের মধ্যে কয়েকটি বাসে ওঠার পর কিন্তু আমার বেশ ভয় লেগেছিল। বৃষ্টির মধ্যে কম বেশি অনেক বাসই কিন্তু অনেকটাই দুর্বল, কিন্তু হিনো AK1J মডেলের বাসগুলোর ব্রেকিং ফাংশন বৃষ্টির মধ্যে অনেকটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এই বাসগুলো নিয়ে অনেকে ট্রোল করে থাকে। কিন্তু সামনে থাকা যে লেলেন বাসটিকে আমরা মাত্র ওভারটেক করলাম, সেই বাসটিও কিন্তু বৃষ্টির জন্য শুধুমাত্র স্লো স্লো এগিয়ে যাচ্ছিল। কোনো কোনো সময় মুষলধারে বৃষ্টি, আবার কোনো কোনো সময় ভারী বৃষ্টি দেখা পাচ্ছিলাম আমরা রাস্তায় চলার সময়, যার জন্য আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কোনো প্রকার রিস্ক না নিয়ে কিন্তু খুব পিসফুলি আমাদের গাড়িটিকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল। মির্জাপুর হাইওয়ে পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে এলেঙ্গার মোড়। এলেঙ্গার মোড়ে যাওয়ার আগে কিন্তু বৃষ্টিটা অনেকটাই থেমে গিয়েছিল, যার ফলে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু গাড়ি টেনে সেই সময়টাকে পুষিয়ে নিচ্ছিল। ঠিক এমন সময় আনাফ ট্রান্সপোর্টের এক ইউনিট ইসুজু MT বাস আমাদেরকে খুব হেভিলি ওভারটেক করে ফেলে। রাস্তা শুকনো থাকার কারণে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু আনাফ ট্রান্সপোর্টের বাসটিকে ধাওয়া করা শুরু করে। আনাফ ট্রান্সপোর্টের বাসটা কিছুটা রাফ ড্রাইভিং করছিল, পাশাপাশি খুব বাউলেবাজি করছিল, যার জন্য সে গ্যাপ মেরে মেরে চলে যাচ্ছিল। কিন্তু আমরা ট্রাকের গ্যাপে আটকে যাওয়ার কারণে কিন্তু তেমন একটা হেভি ক্রুজিং করতে পারিনি। তবে চলুন এবার একটু গাড়ির মেইন ইঞ্জিন সাউন্ড পাশাপাশি কেবিন নয়েজের সাথে সবুজে ঘেরা মির্জাপুর হাইওয়ে এক্সপ্রেসের সৌন্দর্যতা উপভোগ করে আসা যাক। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। এবং হিনো AK1J মডেলের অরিজিনাল ইঞ্জিন সাউন্ডে শোনার জন্য কিন্তু আপনারা হেডফোন ইউজ করতে পারেন।
সবুজে ঘেরা হাইওয়ে উপভোগ করতে করতে জ্যামের জন্য সুখ্যাতিপূর্ণ এলেঙ্গা মোড়ে আমরা চলে আসি। আমি উইদাউট ট্রাভেল ব্লগ কিংবা ইন ট্রাভেল ব্লগ কোনো সময় কিন্তু এই জায়গাটাকে জ্যাম ছাড়া দেখতে পাইনি। তো এবারে জ্যামটা ছিল একটু ভিন্ন রকম। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই জ্যাম থেকে আমরা ছাড়া পেয়ে যাই। চলছে আমাদের খাওয়া দাওয়ার পার্ট। দাদা বিস্কিট খুলেন খুললেন না দাদা বিস্কিটটা। খাওয়া দাওয়ার পার্ট হবে এখন। টাঙ্গাইলের এলেঙ্গা মোড় পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন কালীহাতি হাইওয়ে দিয়ে যমুনা সেতু। আর টু বি অনেস্ট, আমার রেডিমিক্সের রাস্তাগুলো একদমই পছন্দ নয়, কারণ রেডিমিক্সের রাস্তা দিয়ে চলাচল করার সময় কিন্তু গাড়ির ভেতর থেকে ঘর একটা বাজে সাউন্ড হয়। আর পিচ ঢালাই কার্পেট রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ধরনের সমস্যা ফেস করতে হয় না। রেডিমিক্সের রাস্তায় যে ঘর আওয়াজটা হয় সেটা কিন্তু আসলে মাথার একটা পেইনের অন্যতম কারণ। আর আমার কাছে মনে হয় যে রেডিমিক্সের রাস্তায় চলাচলের জন্য কিন্তু গাড়ির চাকাগুলো আরও তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আসলে কি এই কথাটা যৌক্তিক নাকি অযৌক্তিক, যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লং টার্ম জার্নি করার পর কিন্তু আমরা খুব দ্রুততার সাথে চলে আসি যমুনা সেতুর অ্যাপ্রোচে। যমুনা সেতু মোড় থেকে অ্যাপ্রোচ পার করে যমুনা সেতুর টোল প্লাজায় 1000 টাকা টোল দিয়ে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু উঠে পড়ে যমুনা সেতুর উপর। আর বর্তমানে আমরা রয়েছি যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে। যেহেতু বর্তমানে সেতুটি শুকনো রয়েছে, সো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু খুব হেভিলি ক্রুজিং করা শুরু করেছেন, যেহেতু সামনে বৃষ্টির জন্য আমাদেরকে হয়তো অনেকটা সময় স্লো চলতে হবে। যেহেতু যমুনা সেতুর উপর আমাদের গাড়ির ড্রাইভার সাহেব একটু কড়া ক্রুজিং করছিলেন, সো শাহওয়াতালের 1 ইউনিট মিত্সুবিশি বাস কিন্তু আমাদের বাসটির কাছে ওভারটেক খেয়ে যায়। যমুনা সেতু সিরাজগঞ্জ প্রান্তে নেমে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে হাটিকুমুর ইন্টারচেঞ্জ। এখানে আসার পর কিন্তু আমরা ভালো রকমের একটা রৌদ্রোজ্জ্বল দিনের দেখা পেয়ে যাই। আর মনে মনে ভাবছিলাম সামনে হয়তো বৃষ্টি তেমন একটা দেখা পাবো না। আবহাওয়ার কথা বলতে গেলে আবহাওয়াটা কিন্তু বেশ গরমও ছিল না এবং বেশ ঠান্ডাও ছিল না। যমুনা সেতু সিরাজগঞ্জের প্রান্তে এসে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি গোলচত্বর পার করে তার পরবর্তী ডেস্টিনেশন হাটিকুমুল ইন্টারচেঞ্জের দিকে খুব দ্রুততার সাথে এগিয়ে যেতে থাকে। তো সিরাজগঞ্জের সাইদাবাদ এলাকায় আমাদের গাড়ি থেকে একজন মহিলা যাত্রী নামে, তাই আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু ব্রিজের নিচ দিয়ে আমাদের গাড়িটিকে নিয়ে যায়। গাড়ি থেকে ওই যাত্রীকে নামিয়ে দেওয়ার পর আমাদের গাড়ির ড্রাইভার সাহেব তার পরবর্তী ডেস্টিনেশন হাটিকুমুল ইন্টারচেঞ্জের দিকে গাড়িটিকে খুব হেভিলি ক্রুজিং করে নিয়ে যেতে থাকে। রাস্তা সম্পূর্ণ শুকনো থাকার কারণে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু 80-90 স্পিডে গাড়ি টেনে সময় পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। হাটিকুমুল ইন্টারচেঞ্জের জন্য যে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে, যেখান দিয়ে বর্তমানে পাবনা, রাজশাহী ও রংপুরগামী বিভিন্ন স্থানের গাড়িগুলো বিভিন্ন স্থানে যেয়ে থাকে। আর আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু ঢাকা থেকে রংপুর উদ্দেশ্যে জার্নি করেছে, সো বগুড়ার উপর দিয়ে যাওয়ার কারণে আমরা এই বাসের টিকিট সংগ্রহ করি এবং আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু হাটিকুমুল ইন্টারচেঞ্জ থেকে হাতের ডান পাশে ব্রিজ দিয়ে উঠে যায়। হাটিকুমুল ইন্টারচেঞ্জের যে ব্রিজটি রয়েছে সেটি কিন্তু বেশ প্রশস্ত, 5 থেকে 6 ইউনিট প্রাইভেট কার কিংবা বাস একসাথে ক্রস করতে পারবে ব্রিজটিকে। হাটিকুমুল ইন্টারচেঞ্জ পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। আমার ভ্রমণকারী বাসটি সম্পর্কে বলতে গেলে এটি একটি হিনো একে 1 মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস। 2013 সালে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে এই বাসটির বডি নির্মাণ করা হয়েছে। জন্ম থেকেই নাবিল পরিবহনের হয়ে এই বাসটি ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন রুটে সার্ভিস প্রদান করে আসছে। পরবর্তীতে বাসটিকে রিবডি করা হয় নাবিল পরিবহনের নিজস্ব বডি গ্যারেজ থেকে।
আর নাবিল পরিবহন এই বাসগুলো এত সুন্দর মেনটেনেন্স করে রেখেছে যে এই বাসগুলোর ইঞ্জিন কন্ডিশন এখন পর্যন্ত টপ নচ রয়েছে, পাশাপাশি এই বাসগুলোর যে বডির কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু টপ নচ। যারা বাসের রিয়েল সাউন্ডগুলো ফলো করছেন তারা হয়তো অনেকে বুঝে গিয়েছেন যে গাড়ির ভেতর থেকে কোনো প্রকার কেবিন নয়েজ আসছে না। তাছাড়া গাড়ির সাসপেনশন পয়েন্টগুলোতে গ্রিজ না থাকার কারণে কিন্তু অনেক সময় গাড়িগুলো থেকে খুব খারাপ খারাপ সাউন্ড আসে, কিন্তু এই বাসগুলো থেকে তেমন কোনো প্রকার সাউন্ড পাচ্ছিলাম না আমরা। বেশ অনেকক্ষণ জার্নি করার পর আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে নিয়ে কিন্তু সিরাজগঞ্জের চান্দাইকোনা উপজেলায় চলে আসে। এখানে আসার পর আমাদের গাড়ি থেকে কয়েকজন যাত্রী নেমে যায়। পরে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন রয়েছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট, সেখানের উদ্দেশ্যে আমরা আবারও জার্নি করা শুরু করি। তো আমার নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে খুব কাছাকাছি চলে এসেছি। চান্দাইকোনা আসার পর একটা মজার বিষয় দেখলাম যে ওবি হাইওয়ে বিলা থেকে বের হওয়া হানিফ এন্টারপ্রাইজের একটা বাস আলম এন্টারপ্রাইজকে এমনভাবে ধাওয়া দিচ্ছে যে আলম এন্টারপ্রাইজের বাসের পেছন দিয়ে কিন্তু কালা ধোঁয়া দিয়ে ভরে যাচ্ছিল। তো তাদেরই কিছু রিকলেস ড্রাইভিং দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে শুরু করি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের দিকে। বগুড়া শেরপুর ঢোকার আগে আন্ডারপাস দিয়ে কিন্তু আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানে হোটেল বিরতির জন্য নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের দিকে এগিয়ে যেতে শুরু করি। আগে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে একটি কাঁটা ছিল, যেখান দিয়ে কিন্তু আগে নাবিল পরিবহনের সকল বাসগুলো নাবিল হোটেলের ভিতরে ঢুকতে পারতো, কিন্তু এখানে নাকি কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই কাঁটাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আমাদেরকে 25 মিনিটে হোটেল বিরতি দেওয়ার কথা থাকলেও কিন্তু এখানে আমাদের সাথে একটি স্ক্যাম করা হয়, মানে 30 থেকে 35 মিনিটে একটি হোটেল বিরতি দেওয়া হয়েছিল এখানে। অ্যান্ড টু বি অনেস্ট, আমার দেখা সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন এবং সবচেয়ে সুন্দর একটি হাইওয়ে রেস্টুরেন্ট হলো নাবিল হাইওয়ে রেস্টুরেন্টটি। এখানে খাবার সার্ভিং যতটা সুন্দর তার থেকে এদের খাবারের কোয়ালিটি আরও অনেক বেশি ভালো। এছাড়া স্টাফদের ব্যবহারও কিন্তু অনেক বেশি ভালো। প্রায় 40 মিনিট হোটেল বিরতি শেষ করে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু আবারও জার্নি করা শুরু করে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে। কষ্টের কথা কি বলবো, নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে দুপুর 12টায় কিন্তু আমরা সকালে নাস্তা খেয়েছি। দুপুর 12টা 5 মিনিটে আমাদের হোটেল বিরতি শুরু হওয়ার পর দুপুর 12টা 40 মিনিট আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে নিয়ে আবারও বগুড়ার উদ্দেশ্যে জার্নি করা শুরু করে। যেহেতু আমরা আবারও বগুড়ার উদ্দেশ্যে জার্নি করবো, সো আমাদেরকে কিন্তু আবারও ইউটার্ন নিয়ে আসতে হবে। সো সেই ইউটার্ন নিতে যাওয়ার সময় কিন্তু আমরা ভারী বৃষ্টির কবলে পড়ে যাই। ইউটার্ন নেওয়ার জন্য প্রায় আমরা 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবারও একটি আন্ডারপাস দিয়ে ইউটার্ন নিয়ে আমাদের জার্নি আবারও কন্টিনিউ করা শুরু করি। নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের জন্য কিন্তু কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড রয়েছে, যারা কিনা আন্ডারপাসগুলোর মুখে অবস্থান করছে গাড়িগুলোকে পার করে দেওয়ার জন্য। গার্ডদের সহায়তায় আমাদের গাড়িটি ইউটার্ন নিয়ে আবারও জার্নি করা শুরু করে বগুড়ার উদ্দেশ্যে। একে তো আবহাওয়া বিরূপ, দ্বিতীয়ত রাস্তার অবস্থা অনেকটাই ভেজা, তাই আমাদের ড্রাইভার সাহেব কিন্তু আরও একটু স্লো ড্রাইভিং করা শুরু করেছেন। তবে চলুন এবার একটু গাড়ির মেইন ইঞ্জিন সাউন্ড এবং গাড়ির মেইন কেবিন নয়েজের সাথে আপনাদেরকে বৃষ্টির একটা সুন্দর এনজয়মেন্ট জার্নি উপভোগ করে নিয়ে আসা যাক। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন।
শেরপুরে আসার পর আমাদের গাড়ি থেকে বেশ অনেকগুলো যাত্রী নেমে যায়। আমাদের সর্বশেষ ডেস্টিনেশন বগুড়ার বনানী। সো দ্যাট শেরপুর উপজেলা থেকে আমাদেরকে আরও 17 কিলোমিটার জার্নি করার পর কিন্তু বগুড়া বনানী গিয়ে পৌঁছাতে হবে। ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না, কারণ ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছে। মূলত এত বড় ভিডিও আপলোড করার একমাত্র কারণ হলো যে যাতে আপনারা আমার সাথে ট্রাভেল করছেন এই জিনিসটা উপলব্ধি করতে পারেন। আমাদের সামনে থাকা বাসটি সকাল 7:30টায় ঢাকা ত্যাগ করেছিল। পরবর্তীতে এই বাসটিকে আমরা বগুড়া শেরপুরে এসে ধরে ফেলি। সহজ.কমের মাধ্যমে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের ভ্রমণকারী বাসটি সকাল 11:15 বগুড়া বনানী থাকবে। অনেকেই বলবেন বৃষ্টি হওয়ার কারণে হয়তো আমাদের জার্নিটি লেট হয়েছে। আসলে তেমন নয়, কারণ আমাদের জার্নি স্টার্ট করার আগেই কিন্তু নাবিল পরিবহনের কাউন্টার কর্তৃক কিছু ভুল ত্রুটির কারণে আমাদের জার্নিটি অনেকটাই লেন্দি হয়েছে। যেখানে আমাদের জার্নি শুরু করার কথা ছিল 7:45, সেখানে আমাদের জার্নি শুরু করা হয়েছে সকাল 8:30টায়। প্রায় 45 মিনিট লেট করে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু ঢাকা ত্যাগ করে। পরবর্তীতে যখন আমরা বগুড়া শেরপুর এবং বগুড়া বনানী গিয়ে পৌঁছাই তখন কিন্তু আমরা কোনো প্রকার বৃষ্টির দেখা পাইনি। শেরপুর থেকে আরও 15 মিনিট জার্নি করার পর কিন্তু আমরা বগুড়া বনানী এসে পৌঁছে যাই। তো আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে কিন্তু নামাবে বগুড়া বনানীর মোড়ে। অ্যান্ড ফাইনালি উই ফিনিশড আওয়ার জার্নি। দুপুর 1:17 আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে বগুড়া বনানী মোড়ে নামিয়ে দিয়ে তার পরবর্তী ডেস্টিনেশন রংপুরের উদ্দেশ্যে ছুটে চলে যায়। শুধুমাত্র টাইম মেনটেন না করা ছাড়া এই বাসটিতে জার্নি করার ক্ষেত্রে আমি কোনো প্রকার অসুবিধার শিকার হইনি। ওভারঅল এই জার্নিটা আমার জন্য অনেক এনজয়েবল ছিল, পাশাপাশি অনেকটা মেমোরেবল ছিলও বটে। জার্নিটাকে রেটিং দিতে হলে আমি 10-এ 9 দিব। গাড়ির ড্রাইভার সাহেব, গাড়ির স্টাফ এবং গাড়ির সুপারভাইজার সাহেব কিন্তু খুব কোঅপারেটিভ ছিলেন আমার ভিডিও করার জন্য। সুপারভাইজার সাহেব যখনই গাড়ির পেছনের দিকে যাচ্ছিলেন, আমি যদি ভিডিও করা শুরু করি তাহলে তিনি আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকেন, তিনি আমার ভিডিওর সামনে দিয়ে ক্রস করেন না যাতে আমার ভিডিওটি নষ্ট হয়। এছাড়া চালক সহকারী সম্পূর্ণ সময় গাড়ি গেটে দাঁড়িয়েছিলেন। চালক সহকারীর দেওয়া গাইডলাইন্সের মাধ্যমে ড্রাইভার সাহেব অনেক সুন্দর ড্রাইভিং করতে পেরেছেন এবং গাড়ির ড্রাইভার সাহেব খুব এক্সপিরিয়েন্সফুল ছিল, যার জন্য আমি আমার এই জার্নিটিকে বিশেষ করে এনজয় করতে পেরেছি। যেখানে যখন যেমন গতি প্রয়োজন ছিল তখন তিনি সেই গতিতে গাড়ি চালিয়েছেন। তাছাড়া মুষলধারে কিংবা ভারী বৃষ্টিতে গাড়ি চালানোর ক্ষেত্রে উনি অনেকটা দক্ষতা দেখিয়েছেন। তাছাড়া নাবিল ক্লাসিকের এই বাসগুলোর কন্ডিশনও অনেক ভালো ছিল, যেখানে বাসের বডি থেকে কোনো প্রকার কেবিন নয়েজ আসছিল না এবং ইঞ্জিন থেকে কোনো প্রকার বিকট সাউন্ডও আসছিল না। অন্যদিকে সাসপেনশনগুলো অনেকটা স্মুথ থাকার কারণে এই জার্নিটাকে অনেকটা রিলায়েবল জার্নি বললেও চলে। আর 10-এ 9 দেওয়ার একমাত্র কারণ কাউন্টারের উদাসীনতা। যেখানে আমাদের ভ্রমণকারী বাসটি সকাল 7:45 ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হয়তো বা 5 থেকে 10 মিনিট লেট করা যেতে পারত, কিন্তু প্রায় 45 মিনিট লেট করা এটা আসলে অমানবিক বলে আমার মনে হয়েছে। তাহলে ভিউয়ার্স, আমার এই জার্নি ব্লগটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।